ট্রাইব ট্রি বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু। শেখ হাসিনার ভাষণের পর শেখ হাসিনার তিনি ভাষণ দিয়েছেন, তিনি বলেছেন যে বাংলাদেশকে ধ্বংসের খেলা শুরু হয়েছে, বাংলাদেশে ধ্বংসের খেলা শুরু হয়েছে এবং বাংলাদেশকে জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিণত করার চেষ্টা হচ্ছে। এই ভাষণের পর কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন ভাঙচুর থেকে শুরু করে আওয়ামী লীগের অফিস ভেঙে পাবলিক টয়লেট এরকম লেখা হয়েছে। মৌলবাদীরা কি করছে বাংলাদেশে, কি অবস্থা বাংলাদেশে, তার নাগরিকদের, সেখানকার নাগরিকদের কি ভবিষ্যৎ, কেন হচ্ছে এই অস্থিরতা, এই শেষ কোথায়, এই নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রখ্যাত সাংবাদিক অর্কপ্রভু সরকার। অর্কদা, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। বাংলাদেশে কিন্তু আবার উত্তেজনা উত্তপ্ত হয়েছে, আমরা প্রত্যেকে জানি, সেখানে প্রতিবাদ চলছে এবং শেখ হাসিনার ভাষণের পর থেকে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। কিভাবে দেখছে? বাংলাদেশে যেটা হয়েছে, ৩২ নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, এটা পরিকল্পিত ঘটনা। শেখ হাসিনা বললেন যে তিনি সমাজ মাধ্যমে ছাত্রলীগের কর্মী সমর্থকদের অ্যাড্রেস করবেন। সেদিনকেই বেছে নেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি সহ অন্যান্য আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ভাঙচুরের ব্যাপারটাকে। শেখ হাসিনা বক্তব্য শুরু করেছিলেন রাত ৯টায়, কিন্তু তার আগে থেকেই ভাঙচুর শুরু হয়ে যায়। অর্থাৎ খুব পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মোছার জন্য এই পরিকল্পনাটা করেছে ছাত্র জনতারূপী জঙ্গি জিহাদিরা। এদের পিছনে আইএসআই আছে, হিজবুত তাহরির আছে, জামাতে ইসলামী আছে, হেফাজতে ইসলাম আছে এবং অন্তর্বর্তী সরকারের মদত আছে। কয়েকদিন আগে আইএসআই ডিজি ঘুরে গেছেন বাংলাদেশের সেনাকর্তারা পাকিস্তানে গেছেন, পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহরিয়ার ইশাক দার আসছেন ঢাকায়। এই প্রেক্ষিতে পুরো বিষয়টাকে দেখতে হবে, ক্রোনোলজিটা আমাদের বুঝতে হবে। ৬টা মাস পেরিয়ে গেছে অন্তর্বর্তী সরকারের, সর্বক্ষেত্রে তারা ব্যর্থ প্রমাণিত হয়েছে। সামনে আসছে পবিত্র রমজান মাস, জিনিসপত্রের অগ্নিমূল্যর জন্য মানুষের নাভিশ্বাস উঠছে। মানুষ প্রশ্ন করতে শুরু করছে ইউনূস সরকারকে, তাদের ব্যর্থতার দিকে আঙুল তুলতে চাইছে। আওয়ামী লীগ মাঠে নামার তোড়জোড় করছে। সেই মুহূর্তটাকে বেছে নিয়ে মৌলবাদীরা বাংলাদেশে আবার নতুন করে অশান্তি সৃষ্টি করছে। এটা সুপরিকল্পিত একটা ঘটনা। ইউনূস সরকার ঘটনার নিন্দা করেনি, বলেছে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। এটার মানে এই নয় যে ঘটনার নিন্দা করা হলো। পুলিশ প্রশাসনকে কার্যত নীরব দর্শক বানিয়ে রেখে যেভাবে জেহাদিরা বাংলাদেশে তাণ্ডব করেছে, বঙ্গবন্ধুর বাড়ির মাথায় আইসিসির পতাকা, পাকিস্তানের পতাকা উঠতে গেছে, এর থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত। শুধু তাই নয় অর্কদা, সেখানে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে এখানে পাবলিক টয়লেট লেখা হয়েছে। সে তো ওরা করছে, যেমন ২১-এর বইমেলায় ঢাকায়, সেখানে হাসিনা বিন রেখেছিল, সেখানে সব নোংরা নিক্ষেপ করছে। ইউনূসের প্রেস সচিব, রাজাকারের বাচ্চা সাফিকুল্লা সারিফুল, সে খুব বড় বড় কথা বলছে। ও খুব গরিব ছিল, কিন্তু এখন নাকি ৫ মহলা বাড়িতে থাকে। যা করেছে শেখ হাসিনার জমানাতেই করেছে। ওনাকে বড় আওয়ামী লীগপন্থী ছিল। এই ধরনের গিরগিটির মতো রং বদলানো এইসব রাজাকারের বাচ্চারাই বাংলাদেশে তাণ্ডব করছে। আর শেখ হাসিনাকে এরা এখনও কতটা ভয় পায় তার প্রমাণ হলো, শেখ হাসিনা বক্তব্য রাখবেন তার আগেই তাণ্ডব শুরু করলো। আওয়ামী লীগ যদি বাংলাদেশে অপ্রাসঙ্গিকই হয়ে যায়, যদি মানুষের আওয়ামী লীগকে অপছন্দ করে, তাহলে শেখ হাসিনার ভাষণের দিন এই তাণ্ডবটা করতো না। অর্থাৎ এরা বুঝতে পেরেছে যে এদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে, মানুষের সমর্থন নেই, তাই ছাত্রদের ভুল বুঝিয়ে জঙ্গি জিহাদিরা পথে নামিয়ে দিয়েছে তাণ্ডব করতে, অরাজকতা তৈরি করতে। এবং ইউনূস সরকারের তো কোনো লেজিটিমেসি নেই, সাংবিধানিকভাবেও নেই এবং জনাদেশও নেই। ইউনূস
চাইছেন অরাজকতা তৈরি করে ক্ষমতা ধরে রাখতে। এবং অন্তর্বর্তী সরকার ভারতকে বলেছে তারা যেন শেখ হাসিনাকে এই ধরনের বক্তব্য রাখতে বারণ করে। তা ভারতের বক্তব্য হচ্ছে শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি ইলেকট্রনিক গ্যাজেটস নিজের থেকে জোগাড় করে তাকে ব্যবহার করে বক্তব্য রাখছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার মতামত জানাচ্ছেন, তিনি কোনো রাষ্ট্রদ্রোহের কাজ করছেন না, তাই তাকে বারণ করার কোনো সমস্যা প্রয়োজনই নেই। বাংলাদেশ সরকার যখন ৩২ নম্বর ধানমন্ডির ঘটনাকে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত বলছে, তখন ভারত সরকার তর্কহীনভাবে নিন্দা করেছে, বলেছে ওই বাড়িটা ছিল অপশাসন এবং নিপীড়নের বিরুদ্ধে মানুষের যুদ্ধ ঘোষণার একটা উৎস। বাঙালির আবেগ জড়িয়ে আছে, এই বাড়িটির ঐতিহাসিক মূল্য অপরিসীম, সুতরাং এই বাড়িটি ভাঙা হচ্ছে ইতিহাসকে অস্বীকার করার অপচেষ্টা। ভারত সরকার এর নিন্দা করছে। অর্কদা, হাসিনার যেহেতু শেখ হাসিনার বক্তব্যের পরে, ভাষণের পরে শুরু, আপনি যেভাবে বললেন, শেখ হাসিনা কিন্তু তার ভাষণে বলেছেন বাংলাদেশে ধ্বংসের খেলা শুরু হয়েছে এবং জঙ্গিদের দেশে পরিণত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে। একদমই ঠিক বলেছেন। এবং এরপরে কিন্তু এই ঘটনা যেমনটা আপনি ব্যাখ্যা করছেন, এটা তো পরিষ্কার পূর্ব পরিকল্পিত। 6 মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকারের সর্বক্ষেত্রে তারা ব্যর্থ। ব্যবসা বাণিজ্য হচ্ছে না, 30% বেকার, মানুষ ডাস্টবিন থেকে কুকুরের সঙ্গে খাবার সংগ্রহ করছে। যে বস্ত্রশিল্পে পুঁজি করে বাংলাদেশের সরকার বহু কোটি ডলার পেত বিদেশি মুদ্রা, সেই জায়গাটা ভিয়েতনামের কাছে হারিয়েছে। নতুন বিনিয়োগ নেই। এবং এই যে প্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করছেন যে ইউনূসের সরকার ব্যর্থ, আর এই ছাত্ররা একটা দল তৈরি করবে, সেই দলকে পৃষ্ঠপোষকতা করছেন ইউনূস। তিনি চাইছেন যে ছাত্রদের দল পায়ের তলায় একটু মাটি শক্ত করুক, তারপরে নির্বাচন ঘোষণা হবে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি চাইছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করা যাক। এই পরিস্থিতিতেই এই জঙ্গি জিহাদিরা খুব পরিকল্পনা করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। অভিনেত্রীদের আটক করা হচ্ছে, শাওনকে আটক করা হচ্ছে। উনি হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী, মেহের আজমেরি শাওন। তো এগুলো হচ্ছে স্বৈরাচারের লক্ষণ, এগুলো হচ্ছে মৌলবাদের লক্ষণ, যে বিরুদ্ধ মত সহ্য করব না, নারী স্বাধীনতাকে মানব না। সেদিনকে ৩২ নম্বর ধানমন্ডি যেদিনকে ভাঙা হচ্ছে, সেদিনকে উর্দুতে কথোপকথন শোনা গেছে। ডিফেন্স পাকিস্তান বলে একটা সাইট আছে, সেটা ISI এর প্রক্সি। সেখানে বলা হয়েছে যে ৩২ নম্বর ধানমন্ডি থেকেই শেখ মুজিব ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙার উদ্যোগ নিয়েছিলেন। বেশ, তো আজকে সেই সব চিহ্ন গুড়িয়ে গেল। অর্থাৎ এটা পুরোপুরি ISI, জঙ্গি জেহাদি, জামাতে ইসলামীর ছক। পাশাপাশি ওর কথা একটা খুব ট্রিকি কোয়েশ্চেন, যে এখানে কি কোথাও শেখ হাসিনার কামব্যাক, প্রত্যাবর্তন দেখতে পাচ্ছেন? কালকে তিনি যে ভাষণ দিয়েছেন, এবং এই ভাষণের যদি আমরা বিস্তারিত এবং একটু ইন্টেরিয়রে ভাবি কিংবা শুনি, কোথাও কি তার প্রত্যাবর্তনের কোনো আভাস পাচ্ছি? আমার ব্যক্তিগত মত, শেখ হাসিনার এখন রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত। তিনি আওয়ামী লীগের মেন্টর হিসেবে থাকুন, মার্গদর্শক হিসেবে থাকুন। তার ছেলে বা মেয়ে কেউ রাজনীতি করে না। আওয়ামী লীগের নতুন জেনারেশনকে তুলে আনা হোক। তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো সব তো মিথ্যা তা নয়। তিনি নির্বাচনের নামে প্রহসন করেছেন, মানুষকে প্রতিবাদ করতে দেননি, ইত্যাদি অনেকগুলো। বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করেছেন, কিন্তু আবার একই সঙ্গে বাংলাদেশকে অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে তুলে এনেছিলেন। 1 কোটি বাংলাদেশের মানুষকে সরকারি পরিষেবা দিয়েছেন, মেট্রো রেল করেছেন, পদ্মা সেতু করেছেন, বড় বড় মহাসড়ক করেছেন, বস্ত্রশিল্প রপ্তানির পরিকাঠামো তৈরি করে বিদেশি মুদ্রা অর্জন করেছেন। কোভিডের সময় বাংলাদেশের GDP 4% পৌঁছে গিয়েছিল। তো সেগুলো করেছেন,
কিন্তু তিনি প্রথম প্রধানমন্ত্রী হন 1996 সালে, ছিলেন 2001 পর্যন্ত, তারপরে 2008-9 থেকে এই 24-এর 4 আগস্ট পর্যন্ত। তাহলে সব মিলিয়ে ওনার 20-21 বছর তিনি প্রধানমন্ত্রী, তার বয়স 77 বছর। তার পক্ষে আর নতুন করে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। আমার মনে হয় আওয়ামী লীগের নেতাদের এবার ওনাকে বলা উচিত। তার উত্তরসূরি কাকে দেখছেন? এখন দরকার কালেকটিভ লিডারশিপ, নতুন লিডারশিপ। শেখ হাসিনার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ক্ষোভ আছে, তাদেরকে সামনে রেখে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহজ হবে না। কিন্তু নতুন নেতারা যদি আওয়ামী লীগকে নেতৃত্ব দেন, আওয়ামী লীগের সমর্থন বাংলাদেশের মানুষের 1/3 এখনো পর্যন্ত। নতুন প্রজন্মের নেতৃত্ব যদি আওয়ামী লীগকে নেতৃত্ব দেয়, তাহলে এই ব্যাগেজ তারা ছেড়ে ফেলে নতুন করে আওয়ামী লীগকে তৈরি করতে পারবে, এবং তাদের বাংলাদেশে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা খুব দ্রুত ফিরে আসবে, এবং বাংলাদেশের পলিটিক্যাল মেইনস্ট্রিমে আওয়ামী লীগের সসম্মানে পুনর্বাসন হবে। কিন্তু শেখ হাসিনার পক্ষে আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি পলিটিক্যাল মেইনস্ট্রিমে ফেরা সহজ হবে। একে তিনি বয়সজনিত কারণও আছেন, দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন, আর আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, এগুলো পরিবারতান্ত্রিক দল। কিন্তু শেখ হাসিনা তো কাউকে উত্তরাধিকারী করে যাননি, তার ছেলে মেয়েকেও রাজনীতি করে না, তাহলে তাকে তো তার উত্তরাধিকারী বাঁচতেই হবে। এই তো সুযোগ, এই সুযোগে নতুন প্রজন্মের হাতে আওয়ামী লীগের নেতৃত্বটা তুলে দেওয়া উচিত। অর্কদা, চিন্ময় প্রভু কিন্তু এখনও জামিন পাননি, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে তো প্রতিহিংসার বশে ওকে আটকে রাখা হয়েছে? বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ হাইকোর্ট হলফনামা চেয়েছে, কেন চিন্ময় প্রভুকে জামিন দেওয়া যাবে না, ব্যাখ্যা করতে হবে। পেয়ে যাবে, জামিন পেয়ে যাবে। একে হ্যারাস করা, উনি তো সনাতনীদের মুখ হয়ে উঠেছিলেন বাংলাদেশে, সনাতনীরা অধিকারের আদায়ের দাবিতে পথে নেমেছিলেন, চিন্ময় প্রভু নেতৃত্ব দিচ্ছিলেন। সেই প্রতিবাদ যেন আর দানা বাঁধতে না পারে, সনাতনীরা যাতে আর দাবি দাওয়া নিয়ে পথে নেমে সংগঠিতভাবে সরব হতে না পারে, সেই জন্যই পরিকল্পনা মাফিক চিন্ময় প্রভুকে বিনা বিচারে। আজও তো জয় বাংলা স্লোগান দিলে তাকে মারা হচ্ছে। যখন মব জাস্টিস হয় তখন এরকমই হয়। বাংলাদেশের যে শক্তিটা ক্ষমতায় আছে তারা দেশপ্রেমিক শক্তি নয়, ওরা পাকিস্তানের দালাল। ওরা বাংলাদেশের অস্তিত্ব মানে না, স্বীকারও করে না। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি, অন্ধকার শক্তি, তাদের হাতে এখন ক্ষমতা। তারা তো জয় বাংলা স্লোগান শুনতে চাইবে না, তারা তো বঙ্গবন্ধুর বাসভবন ভাঙচুর করবে, তারা তো মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে নতুন ন্যারেটিভ রচনা করতে চাইবে। এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। শেষ প্রশ্ন করব, আপনি কিন্তু আগেও আমরা এ নিয়ে অনেক ডিসকাস করেছি, আপনারাও দেখেছেন অনেকগুলো পর্ব, সেখানে কিন্তু আপনি বলেছিলেন ভারত সরকারের রিয়াকশন, ভারত সরকারের যা করা উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ। এখনও কি আপনি আপনার স্টেটমেন্টে স্টিক থাকবেন? ওয়েট অ্যান্ড ওয়াচ করছে এবং বিশ্বজুড়ে জনমত গঠন করছে, এবং এই অন্তর্বর্তী সরকারকে ভারত সরকার পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত সরকার আসছে বাংলাদেশে, ততক্ষণ পর্যন্ত ভারত সরকার বাংলাদেশের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। এখন একটা কাজ চালানো গোছের সম্পর্ক আছে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। অনেক ধন্যবাদ অর্কদা আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, আমরা কিন্তু অশান্ত বাংলাদেশ আরও অশান্ত হয়ে উঠছে, এবং শেখ হাসিনার ভাষণের পর কিন্তু এই মুহূর্তে জ্বলন্ত বাংলাদেশ বলা ভালো, এবং আগামী দিনে এর ভবিষ্যৎ কোথায় এ নিয়েও কিন্তু আমরা চেষ্টা করলাম বিশ্লেষণ করে আপনাদের সামনে রাখতে। এখন এটাই দেখবার আমাদের প্রত্যেকের যে এর শেষ কোথায় হয় এবং কবে এই অস্থিরতা কেটে সুস্থ থাকে বাংলাদেশ, এদিকে আমাদের নজর থাকবে। আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।